আনন্দপাঠে ঐশ্বর্যের আজকের পর্বে আমরা পাঠ করছি তারাপদ রায়ের লেখা রম্য গল্প এক প্রধানের গল্প। শ্রীযুক্ত বটেশ্বর প্রধানের উপাধি শুধু প্রধান নয়, তিনি গ্রাম প্রধানও বটে। খলিলপুর গ্রাম পঞ্চায়েতের তিনিই প্রধান। এত জায়গা থাকতে কেন খলিলপুর নামক একটা সাধারণ গ্রামের পঞ্চায়েত প্রধানকে নিয়ে এই গল্প লিখছি, সে প্রশ্ন যে কোনো পাঠক করতে পারেন। আশা করি এই গল্পটি পাঠ করার পরে তাদের কারো মনে এরকম আর কোনো প্রশ্নই থাকবে না। তার কারণ বটেশ্বরবাবু কোনো সামান্য ব্যক্তি নন। তার মতো স্থিতধী ঠান্ডা মাথার বোঝমাল লোক খুব বিরল। কোনো রকম ছল চাতুরি বা চালাকি করে বটেশ্বরবাবু গ্রাম প্রধান হননি। গ্রামবাসী প্রায় প্রত্যেকেই তাকে প্রধান বলে মেনে নিয়েছেন, তার বুদ্ধি ও বিবেচনার কথা স্মরণে রেখে। বেশি নয়, মাত্র একটা উদাহরণ দিয়ে বটেশ্বরবাবুর বিবেচনা বোধ প্রমাণ করছি। খলিলপুর গ্রামের চক্রবর্তীরা সম্পন্ন গৃহস্থ ছিলেন। বিরাট একান্নবর্তী পরিবার ছিল তাদের। এখন ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়েছে। খুড়তুতো জ্যাঠতুতো ভাইয়েরা সব ভিন্ন হয়ে গেছে। উঠোনে কোনাকুনি ভাবে কঞ্চির বেড়া টেনে যে যার এলাকা ভাগ করে নিয়েছে। পুরনো বড় একতলা পৈতৃক দালানের বারান্দাতেও দেয়াল গাঁথা হয়েছে। কিন্তু এত করেও খিটিমিটি গোলমাল বন্ধ হয়নি। রাত দিন কলহ লেগেই আছে। সে কলহ কখনো ফসলের ভাগ নিয়ে, কখনো গাছের ফল নিয়ে, কখনো বা এজমালি মানে যৌথ পুকুরে মাছের অংশ নিয়ে। যেমন হয় পাড়াগাঁয়ের সম্পন্ন গৃহস্থ বাড়ি, একটা বড় কোঠা দালান, কয়েকটা ইতস্তত টিনের ঘর, একটা ফলবান বৃক্ষ, একটা বড় পুকুর যার জলে বাসন মাজা, কাপড় কাচা থেকে স্নান সবই হয়। আবার যথেষ্ট মাছও পাওয়া যায়। সবাই জানেন এসব জিনিস কখনো চুলচেরা ভাগ করা যায় না। পুকুর ভাগ করা তো অসম্ভব। তাছাড়া কোনো ভাগ বাটোয়ারাই সবাইকে সন্তুষ্ট করতে পারে না। গল্পে নামধাম গোপন রাখতে হয়, না হলে এক এক সময় খুবই গোলমালে পড়তে হয়। দুঃখের বিষয়, এই গল্পে ধাম গোপন রাখতে পারিনি। খলিলপুর চক্রবর্তী বাড়ি বলে ফেলেছি, তবে নামগুলো গোপন করছি। বেশি নয়, খুড়তুতো জেঠতুতো পরস্পর সংগ্রামী ভাইদের 4 জনকে ধরছি। তাদের নাম ধরা যাক নরেনবাবু, সুরেনবাবু, ধীরেনবাবু, বীরেনবাবু। সেই দিন এই 4 পরিবারের মধ্যে তুল কালাম কাণ্ড হয়েছে, যাকে বলে এলাহি কাজিয়া। ব্যাপারটা আর কিছুই নয়, পুকুরের মাছ নিয়ে। সাধারণত পুকুর থেকে জাল দিয়ে যে মাছ ধরা হয় সেটা 4 ভাগ করা হয়। যদিও ভাগ নিয়ে, সমান অংশ নিয়ে গোলমাল যথেচ্ছই হয়। এবার গোলমালটা একাধিক কারণেই খুব জটিল আকার ধারণ করেছে। সকলের চেয়ে বড় ভাই নরেনবাবুর ছেলে কলকাতার কলেজে পড়ে। তার নাম বরেন। সেই বরেন গত শনিবার দিন কলকাতা থেকে 4-5 জন বন্ধুর সঙ্গে বাড়ি ফেরে। বরেন এবং বন্ধুদের সকলের সঙ্গেই এক বা একাধিক ছিপ। বোঝা গেল বরেন নিজেদের বাড়ির পুকুরের কথা বন্ধুদের বলেছে এবং তারই উৎসাহে বন্ধুরা সবাই খলিলপুর চক্রবর্তী বাড়ির প্রাচীন পুকুরে মাছ ধরতে এসেছে। এবং তারা ভালো মাছ ধরেছে। পাকা মৎস্য শিকারী প্রত্যেকে। এক একজন 1 কেজি 1.5 কেজি ওজনের নোনা মাছ 3-4টি করে ধরেছে। এর মধ্যে একজন আবার বেশ কয়েক কেজি ওজনের একটা অতিকায় বোয়াল মাছও ছিপে গেঁথে তুলেছে। আজ জাল দিয়ে মাছ ধরার পর মাছ ভাগাভাগির সময়ে প্রথমে সুরেনবাবু নরেনবাবুর ছেলে বরেনের বন্ধুদের মাছ ধরার কথা তুললেন। না হলেও সাকুল্যে 15 কেজি মাছ এরা সেদিন বড়শি দিয়ে ধরে নিয়ে গেছে।
সুরেনবাবু প্রস্তাব করলেন যে আজকের মাছের ভাগ থেকে ওই 15 কেজি মাছের দাম বরদার মানে নরেনবাবুর অংশ থেকে বাদ দিয়ে হিসেব ধরতে হবে। বলা বাহুল্য, এই প্রস্তাবে বাকি দুই জ্ঞাতি ভ্রাতা ধীরেনবাবু ও বীরেনবাবু সায় দিলেন। সেই সঙ্গে একটা উপরি দাবি করলেন ধীরেনবাবু। বছর তিনেক আগে পুকুরে 4 পোনা ছাড়া হয়েছিল। তখন নানা অজুহাতে সুরেনবাবু 4 পোনার দাম দেওয়া এড়িয়ে গেছেন, ফলে অন্য শরিককে এই ব্যয়ভার বহন করতে হয়েছে। আজ ধীরেনবাবুর বক্তব্য হলো যে মেজদা মানে সুরেনবাবু যখন মাছের চারার দাম দেননি, এখন গোটা মাছেও তার কোনো অধিকার নেই। মাছ 3 ভাগ হবে, সেই সঙ্গে হিসেবে বরদার ভাগ থেকে 15 কেজি মাছ বাদ দিয়ে তাকে এবং বীরেনবাবুকে 7.5 কেজি করে বেশি দিতে হবে। মাছ বেচার টাকার হিসেবটা এইভাবেই করতে হবে। এই সময়ে বাদ সাধলেন ওই বরদা নরেনবাবু। তিনি বললেন তিনি 15 কেজি মাছ ছাড় দিতে রাজি আছেন, কিন্তু গত বছর বন্যার সময় নিজের উঠোনে জল দাঁড়াচ্ছে দেখে বীরেন পুকুরের ধার কেটে নালা দিয়ে জল ঢুকে পুকুর ভাসিয়ে দেয় এবং সব বড় মাছ বেনো জলে ঢুকে বেরিয়ে যায় পুকুর থেকে। সেই জরিমানা তাকে দিতে হবে। আর বোধহয় বেশি বাড়িয়ে লাভ নেই, সবাই বুঝতেই পারছেন এই গোলমাল মেটে না, মেটবার নয়। এদিকে চক্রবর্তী বাড়ির মাছের ভাগ করতে গিয়ে আমরা এই গল্পের নায়ক শ্রীযুক্ত বটেশ্বর প্রধানকে বিস্মৃত হয়েছি। যে সকালে মাছের ভাগ নিয়ে চক্রবর্তী বাড়ির জ্ঞাতি ভাইদের বিবাদ, সেদিনের বিকালের কথায় যাই। নিজের বাড়ির বারান্দায় একটা তক্তাপোষের শতরঞ্জির উপর বসে আছেন বটেশ্বরবাবু। ভেতরে ঘরের মধ্যে বটেশ্বর গৃহিণী সুপারি কুচোচ্ছেন এবং সাংসারিক কথাবার্তা বলছেন। এমন সময় হন্তদন্ত হয়ে চক্রবর্তী বাড়ির জ্যেষ্ঠ ভ্রাতা নরেনবাবু এলেন। সকালবেলায় মাছের ভাগ নিয়ে গোলমালের ব্যাপারটা ইতিমধ্যেই বটেশ্বরবাবুর কানে উঠেছিল, সুতরাং তিনি প্রস্তুত ছিলেন। এখন নরেনবাবু এসেই গজগজ করে জ্ঞাতি ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে লাগলেন। সোনার টুকরো ছেলে বরেন তার কলেজের বন্ধু বান্ধবদের নিয়ে পিতৃপুরুষের পুকুরে মাত্র 2-4টি মাছ ধরেছে, তার জন্য খেসারত দিতে হয়েছে। এদিকে বীরেন এই করেছে, ধীরেন ওই করেছে, নানা রকম কদুনে গাইতে লাগলেন নরেনবাবু। তারপর বললেন, আমি যা যা বললাম সবই তো শুনলেন, আমি কি ভুল বললাম? গভীর চিন্তান্বিত মুখে বটেশ্বরবাবু বললেন, না না নরেনদা, আপনি ঠিকই বলেছেন। গ্রাম প্রধানের অভিমত পেয়ে নরেনবাবু এবার উঠলেন। প্রায় সঙ্গে সঙ্গে উদয় হলেন সুরেনবাবু। তারও বলবার কথা কিছু কম নয়। তিনি আবার কৈশোরে একই স্কুলে বটেশ্বরবাবুর সহপাঠী ছিলেন। তার সঙ্গে বটেশ্বরবাবুর তুই তোকারির সম্পর্ক। তিনি সুরেনবাবুর সব কথা শুনে কিছুক্ষণ গম্ভীর চিন্তান্বিত মুখে থেকে তারপর তাকে বললেন, তুই ঠিকই বলেছিস। অতঃপর সন্ধ্যার দিকে এবং তারও পরে একটু রাতের দিকে এলেন যথাক্রমে ধীরেনবাবু ও বীরেনবাবু। তাদের কথাও খুবই মনোযোগ দিয়ে শুনলেন বটেশ্বরবাবু এবং সব শোনার পরে আলাদা করে দুজনকেই বললেন, তুমি ঠিকই বলেছ। বটেশ্বর গৃহিণী এতক্ষণ ঘরের মধ্যে কাজকর্মের ফাঁকে ফাঁকে স্বামীর কথাবার্তা শুনছিলেন। এবার শেষ ভাই মানে বীরেনবাবু চলে যাওয়ার পরে গৃহিণী বারান্দায় এসে স্বামীকে বললেন, ওরা 4 ভাই 4 রকম কথা বলল, আর তুমি সবাইকে বললে ঠিকই বলেছ। এতে চক্রবর্তী বাড়ির গোলমাল আরো বেড়ে যাবে। এটা তুমি মোটেই ভালো করলে না। অন্ধকার বারান্দায় তক্তপোষে বসে একটা বিড়ি খাচ্ছিলেন শ্রীযুক্ত বটেশ্বর প্রধান। শেষ সুকটান দিয়ে বিড়িটা উঠোনে ফেলে দিয়ে এক মুখ ধোয়া ছেড়ে নির্বিকার কণ্ঠে তিনি গৃহিণীকে বললেন,
তুমি ঠিকই বলেছ। আনন্দপাঠী ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখবেন।